এখানে বৈষ্ণব পদকর্তাদের যেটা হচ্ছে যে এই সাধনা করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর পরবর্তীতে আমরা রবীন্দ্রনাথের কাব্যে এর প্রচুর আমরা কি বলবো প্রভাব আমরা লক্ষ্য করি, প্রচুর প্রভাব আমরা লক্ষ্য করি এই বৈষ্ণব পদাবলীর, এবং অন্যান্যদের তো রয়েছে। আমি যে রসের কথা বলছিলাম, যেখানে 5টি রস রয়েছে, মূলত 5টি রস কি কি, সেই 5টি রসের উপর ভিত্তি করে বৈষ্ণব কবিতাগুলো বা পদাবলী সাহিত্য রচিত হয়েছে। একটা হচ্ছে শান্ত রস, একটা হচ্ছে দাস্য রস, একটা হচ্ছে সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস। এই 5টি রস সব থেকে গুরুত্বপূর্ণ। বাৎসল্য রস আমরা জানি, যেটা ছোটবেলা শ্রীকৃষ্ণের যে জন্ম, তার যে ক্রিয়াকলাপ, সেগুলোকে বলা হয়ে থাকে। শান্ত রসের মধ্যে কৃষ্ণের নিষ্ঠা, তার যে তৃষ্ণা ত্যাগ, এই বিষয়গুলো রয়েছে। আর দাস্য রসের মধ্যে আমরা দেখছি যে কৃষ্ণকে কেউ সেবা, মানে তাকে সেবা করছে, তাকে ভক্তি ভরে যে পুজো করার বিষয়টা, এই জায়গাগুলো, পুজো মিন্স হচ্ছে এখানে সেবা করা, তার প্রতি মানে কি বলবো, তাকে যেটাকে আমরা বলবো যে দাস্যরস, যে তাকে সেবা করার মধ্য দিয়ে তাকে ঈশ্বর ভেবে পূজার্চনা করা, সেটাকেই বলা হচ্ছে, যেটা হচ্ছে দাস্যরসের মধ্যে পড়ে। ঠিক আছে, সখ্য রসের মধ্যে বিশ্বাস রয়েছে তার প্রতি, তার সঙ্গে সেবা রয়েছে, নিষ্ঠা রয়েছে, এইগুলো। আবার বাৎসল্য রসের মধ্যে মমত্ব বোধ রয়েছে, মায়ের যে মমতা বিশ্বাস রয়েছে, তাকেও সেবা রয়েছে, নিষ্ঠা রয়েছে, এই বিষয়গুলো আসে। আবার মধুর রসের মধ্যে আমরা দেখছি যে আত্মসমর্পণ রয়েছে, যেটা আমরা শৃঙ্গার রস, মধুর রসের মধ্যে দিয়ে যেটা দেখতে পাই, তার প্রতি মমত্ববোধ বিশ্বাস রয়েছে, সেখানেও সেবা রয়েছে, নিষ্ঠা রয়েছে। মধুর রসের মধ্যে আবার আমরা দুটো দেখি, একটা হচ্ছে বিপ্রলম্ভ, একটা হচ্ছে সম্ভোগ। সম্ভোগের মধ্যে রয়েছে মিলন, আর বিপ্রলম্ভ মানেই হচ্ছে বিরহ। এই বিষয়গুলো, এগুলো একদম খুব বেসিক জায়গা, আমি পড়াবো, তো বেসিক জায়গাগুলো একটু পরে মানে আলোচনা করিয়ে দেবো। তো সেখান থেকে আমরা বিদ্যাপতির কথা জানতে পারছি। তাহলে বৈষ্ণব পদাবলীতে এই 5টি রস রয়েছে। এই 5টি রসের মধ্যে শৃঙ্গার রস হচ্ছে প্রধান, যেটা বৈষ্ণব পদাবলীতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে যে তাকে আমরা যদি বলে থাকি যে আমরা যে গৌরাঙ্গ বিষয়ক পদ যেগুলো আলোচনা করি, যেটা হচ্ছে শ্রী চৈতন্য নিজেকে রাধা ভাবে ভাবিত করেছেন, শ্রী চৈতন্য নিজেকে রাধা ভেবে শ্রীকৃষ্ণের সঙ্গে তার যে প্রেম, সেইখানে সেই ছবি অঙ্কন হয়েছে, সেটাকে আমরা গৌরাঙ্গ বিষয়ক পদ বলছি। তারপর আমরা জানি যে রাধা কৃষ্ণের পদাবলী, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে মধুর রস প্রধান হয়েছে। আবার আমরা জানি যে বেশ কিছু রাগাত্মিকা যে পদাবলী রয়েছে, যেটাকে আমরা সাধন রস, সাধন তত্ত্ব, বৈষ্ণব পদাবলী, সেগুলো বেশি। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দেখো তাহলে একটু, ওয়েদার বৃষ্টি হয়েছে না। এবার যাচ্ছে শোনা? হ্যাঁ ম্যাম, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমরা পদাবলীর ভাগ এগুলো দেখতে পাই। বাৎসল্য রস হয়েছে, বাৎসল্য রস মানে হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ ছোট, তার ছোটবেলার যে তাকে নিয়ে যে পদগুলো রচিত হয়েছে, সেই সময় তার যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে। এগুলো নিয়ে আমরা একটা শুধুমাত্র তার যে সূচনা পর্ব যেটাকে আমরা বলে থাকি, সেটা নিয়ে একটা আলোচনা আমরা পরে করব, কিন্তু আমাদের সিলেবাসে যে এটা খুব বেশি আছে তা তো নয়, সেই জন্য আমরা মূল সিলেবাসটা আগে আলোচনা করে নিই, তারপরে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত বিদ্যাপতি সম্পর্কে, বিদ্যাপতি হচ্ছে বৈষ্ণব পদাবলীর একজন কবি। আমরা যেমন মঙ্গল কাব্যের কবিদেরকে পেয়েছি, তেমনি বৈষ্ণব পদাবলীর কবি হচ্ছেন বিদ্যাপতি। তিনি হচ্ছেন প্রাক চৈতন্য যুগের কবি। প্রাক চৈতন্য যুগের কবি হচ্ছেন বিদ্যাপতি।
আচ্ছা, তাকে অনেকেই মৈথিল কোকিল রূপে ডাকেন, তাকে সবাই মৈথিল কোকিল রূপে ডাকেন, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে যেটা হচ্ছে যে তিনি হচ্ছেন মৈথিল কবি, তার কারণ তিনি পঞ্চদশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। পঞ্চদশ শতাব্দীতে তিনি আবির্ভূত হয়েছিলেন, বা আমরা অনেকে বলে থাকি যে চতুর্দশ শতকের শেষ ভাগ বা পঞ্চদশ শতক। যেটা হচ্ছে তিনি মিথিলার মধুবনী পরগনা, মিথিলার মধুবনী পরগনা, এখানে সবই আছে, মধুবনী পরগনার হচ্ছে বিশফি গ্রাম, ঠিক আছে, মধুবনী পরগনার বিশফি গ্রাম, যেখানে তিনি প্রথম একটা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল গণপতি ঠাকুর, পিতার নাম ছিল আসলে ওনার এই যে ঠাকুর, ঠাকুর শব্দটা ছিল তার কুল পদবী বা ঠকুর, ঠকুর শব্দটা ছিল ঠকুর, এটা ছিল তার কুল পদবী, ঠিক আছে। পরবর্তীকালে মিথিলার রাজবংশের সঙ্গে বিদ্যাপতি জড়িয়ে যান, আমরা সবাই জানি যে তিনি রাজসভার কবি ছিলেন। তো ফলতই বিদ্যাপতির সঙ্গে, যেহেতু তিনি রাজসভার কবি ছিলেন, তার সঙ্গে একটা তার লেখনীর মধ্যে আমরা যে রাজসভার যে রাজকীয় যে বিষয়টা রয়েছে সেটার আমরা কিন্তু ছবি স্পষ্ট হয়ে ওঠে। সেই লেখনীর যে ছবিটা সেটা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। তাহলে তার মূলত জন্ম হলো, যেটা আমাদেরকে জানতে হবে, যে চতুর্দশ শতকের শেষ ভাগ বা পঞ্চদশ শতকের একদম প্রথমার্ধ। আচ্ছা, তিনি রাজসভার কবি, এটুকু আমরা দেখলাম। জন্মগ্রহণ হলো, কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দেখলাম, তাকে মৈথিল কোকিল বলা হতো সেটা দেখলাম। আচ্ছা, তাকে অভিনব জয়দেব বলা হতো। আর একটা হচ্ছে যে তার যেটা বলছিলাম যে তার কুল পদবী ছিল ঠক্কুর, তাকে অভিনব জয়দেব বলা হতো। অভিনব জয়দেব বলা হতো। আর গণপতি ঠাকুর ওর বাবার নাম, সেটা তো লেখাই আছে। তার পদ চৈতন্যদেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই আস্বাদন করেছেন, চৈতন্যদেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর। তার পদ চৈতন্যদেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই আস্বাদন করেছেন। আচ্ছা, এবার হচ্ছে যে বিদ্যাপতি যে বাঙালি কবি নন সেই বিষয়ে 1875 খ্রিস্টাব্দে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রথম প্রমাণ করার আগে সেই সম্পর্কে কেউ সবিশেষ জানতেন না। তিনি প্রথম বললেন, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় 1875। রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, যিনি 1875 সালে প্রথম বলেছিলেন এই কথা। বাংলা সাহিত্যে যতজন আমরা শ্রেষ্ঠ কবি দেখি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই বিদ্যাপতি। তার কারণ হলো যে তিনি বাঙালি না হয়েও যে পরিমাণ তিনি জনপ্রিয় হয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। আর তার তার প্রত্যেকটি কাব্যের মধ্যে রাজসভার যে একটা আমরা তো জীবনে অভিজাত বা আভিজাত্য বিষয়টা দেখি, তো তার কাব্যের মধ্যে সেই আভিজাত্য বিষয়টা ছিল, যেহেতু তিনি রাজসভার কবি ছিলেন। তার লেখার মধ্য দিয়ে মার্জিত রুচির পরিচয় পাওয়া যায়, তিনি সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন, তার প্রভাবগুলো তার লেখনীর মধ্যে দিয়ে আমরা পাই। বিদ্যাপতির তাহলে তাহলে প্রধান হচ্ছে ঠকুর ছিল, তাহলে তার যে নামটা আর কি সেটা কিন্তু ঠকুর ছিল।
ম্যাম 1875 রাজকৃষ্ণ মুখোপাধ্যায় কি করেছিলেন বলেন, আরেকবার একটু বলে দিন না ম্যাম। রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রথম প্রমাণ করেছিলেন যে তিনি হচ্ছেন মৈথিল একজন কবি, তিনি বাঙালি নন। তিনি যে বাঙালি নন ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ ম্যাম, বলছি যে ওই রাজকৃষ্ণ মুখোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায়, হুম হ্যাঁ, হুম হুম বিদ্যাপতি নামে একটা প্রবন্ধ লিখেছিলেন, ঠিক আছে? হ্যাঁ সেই প্রবন্ধে মনে হয় উনি প্রমাণটা করেছিলেন যে বিদ্যাপতি বাঙালি নন, মিথিলার কবি। হুম 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 তার কারণ হচ্ছে তারা আগে এই বিষয়টা নিয়ে সেভাবে কেউ আলোচনা করতে চায়নি, সবাই ভেবেছে যে তিনি বাঙালি কবি, তিনি বৈষ্ণব পদাবলী নিয়ে লিখছেন, এবং তার আগে তো অন্য কেউ সেভাবে অন্য রাজ্য থেকে আসেনি। সেটা মনসা মঙ্গল হতে পারে, সেটা কি সরি সেটা মঙ্গল কাব্য হতে পারে, কি চৈতন্য সাহিত্য হতে পারে, বা অনুবাদ সাহিত্য হতে পারে, যাই হোক না কেন, বা বৈষ্ণব পদাবলী এই ধারাতেও হতে পারে। তো অন্যান্যরা কেউ সেভাবে ছিল না, তাই জন্য সেই তাগিদটাও ছিল না। এমনকি তার জন্ম সময় নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে, কারণ অনেকেই বলেন যে বিদ্যাপতি 1370 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেন, অনেকে এই কথা বলেছেন। আবার অনেকে বলছেন যে 1385 খ্রিস্টাব্দে কাছাকাছি সময়ে ভোগীশ্বরের নামে পদ লিখেছিলেন। আবার অনেকে বলছেন 1399-তে রাজা শিব সিংহ তাকে বিশফি গ্রাম দান করেছিলেন। এই প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে, এই প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বিদ্যাপতির সময়কালটা নির্ণয় করা যায়। তার সেই কারণে 1401 থেকে 1415 খ্রিস্টাব্দের মধ্যে আবার ইতিমধ্যে তিনি কীর্তিলতা, কীর্তি পতাকা, গোরক্ষ বিজয় নাটক, বহু পদ তিনি রচনা করেছেন। আবার 1450 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ওইদিকে ওই যে দান বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী, এগুলো লিখে ফেলেছেন, ঠিক আছে? তো সম্ভাব্য তারপরে ওই 1450-60 দিকে তিনি কিন্তু মারা যান বলে যেটুকু বোঝা যায়। বিদ্যাপতি যে ভাষায় তিনি পদগুলো লিখেছিলেন সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা। তার কারণ হচ্ছে যেটা হলো অপভ্রংশ মানে অবহট্ট ভাষা, বাংলা এবং মৈথিল, এই পুরো বিষয়টার একটা সংমিশ্রণই যে ভাষাটা তৈরি হয়েছিল মথুরা বৃন্দাবনের ভাষা, এবং সেটাই হচ্ছে ব্রজবুলি ভাষা, অবহট্ট হয়ে বাংলাতে এসেছে। এই ধরনের একটা ভাষা তিনি নতুন ভাষা তৈরি করলেন, যেটা হচ্ছে এই ব্রজবুলি ভাষা, এবং ব্রজবুলি ভাষার প্রবর্তক কিন্তু তাকেই বলা হয়ে থাকে। ব্রজবুলি ভাষার প্রবর্তক তাকেই বলা হয়ে থাকে। ম্যাম ব্রজবুলি মানে তো পড়েছিলাম যে মৈথিলি আর বাংলার সংমিশ্রণ। হ্যাঁ, মধ্যিখানে মৈথিলি আর বাংলা ভাষারই সংমিশ্রণ, কিন্তু একটা অবহট্ট একটা মানে একটা লিংক রাখে ওই ভাব, যেহেতু আমরা জানি যে আমাদের ভাষার বিবর্তনে, বাংলা ভাষার বিবর্তনে বিভিন্ন তো মানে অপভ্রংশ হয়ে এসেছে না, যে প্রাকৃত হয়ে অপভ্রংশ হয়ে তবে এসেছে, তো ওই বিষয়টা। ম্যাম ব্রজবুলি ভাষা কি তাহলে কোনো পর্যায়ের অংশ, মানে ভাষার পরিবর্তনের? না, সেটা বলা যায় না যে কোনো পর্যায়ের অংশ বা কোনোভাবে খুব একটা যে পরিবর্তিত হয়ে এসেছে এমনটা কখনো বলা যায় না। আর এই জায়গাগুলোতে যে খুব বেশি কিছু মানে সকলে আলোচনা করেছে বা ভাষাটা ব্রজবুলি বলে যে কেউ ডিটেলে আলোচনা করেছে, এগুলো বাংলা ভাষাতে খুবই আমরা কম দেখতে পাই। আচ্ছা, যতগুলো ভাষা আছে যার মধ্যে এই ব্রজবুলিটাই হচ্ছে মানে ওটা একটা কৃত্রিম ভাষা আর কি, ওটাকে কৃত্রিম ভাষাই বলা হয়ে থাকে।
কৃত্রিম ভাষাই ওটাকে বলা হয়। সুকুমার সেন পর্যন্ত বলেছেন যে যেটা ওই অবহট্ট হয়ে মৈথিলি ভাষায় গৃহীত হয়েছিল, পরবর্তীকালে এটা বাংলাদেশে প্রচলিত হয়। সুকুমার সেন নিজে বলে গেছেন, ঠিক আছে এই কথা। আচ্ছা, এবার যেটা হচ্ছে, যেটা বললাম যে উনি কোন রাজার আমলে, রাজা শিব সিংহ এবং রানী হচ্ছেন লক্ষ্মী দেবী। রাজা হচ্ছে শিব সিংহ এবং রানী হচ্ছে লক্ষ্মী দেবীর পরিচয় পাওয়া যায়, তিনি যার আমলে এসেছিলেন। পরবর্তীকালে তিনি রাজপণ্ডিত হিসেবে কীর্তি সিংহের আমলে নিযুক্ত হন। তাহলে যদি প্রশ্ন করে যে কোন রাজার আমলে তিনি প্রথম বিদ্যাপতি প্রথম নিযুক্ত হয়েছিলেন বা কার প্রথম সভা অলংকৃত করেছিলেন, কোন রাজার সভা, তাহলে উত্তর কি হবে? কীর্তি সিংহ। প্রথম হচ্ছে ম্যাম, হ্যাঁ তাহলে এখানে একটা প্রশ্ন আছে, ওনার তো প্রথম লেখা গ্রন্থ হচ্ছে ভূপরিক্রমা, 1400 খ্রিস্টাব্দে লেখেন, ঠিক আছে? আর এই গ্রন্থটা উনি দেবী সিংহের পৃষ্ঠপোষকতায় লিখেছিলেন। তাহলে যদি তিনি মানে কীর্তি সিংহের আমলে সভা অলংকৃত করেন, তাহলে ওটা কিভাবে হয়? আর এই ভূপরিক্রমা গ্রন্থটাতে দেবী সিংহ এবং শিব সিংহ উভয়েরই নাম পাওয়া যায়। হ্যাঁ, সেই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে দেবী সিংহের কথা আমরা কোথাও জানতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রেই আছে যে শিব সিংহ প্রধান, মানে প্রথম হচ্ছে শিব সিংহ এবং রানী লক্ষ্মী দেবী, তার কথাটাই আমরা বেশি জানতে পারি, ঠিক আছে, তার কথাটাই আমরা বেশি কিন্তু জানতে ম্যাম, পারি। এই ভূপরিক্রমা গ্রন্থটা দেবী সিংহের পৃষ্ঠপোষকতাতেই লেখা। সেটা দেবী সিংহের পৃষ্ঠপোষকতাতে লেখা হলেও আহ, মানে প্রথম বেশিরভাগ জায়গাতেই হয় শিব সিংহকে গুরুত্ব দেওয়া হয়েছে, পরবর্তীতে কীর্তিলতাতে যেমন কীর্তি সিংহকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ ম্যাম, সেটা তো বুঝতে পেরেছি যে শিব সিংহ বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বলছি যে তাহলে যদি এই প্রশ্নটা আসে যেটা আপনি করলেন, যে কোন রাজার সভা তিনি প্রথম অলংকৃত করেছিলেন, তাহলে যদি সেখানে দেবী সিংহ অপশনে থাকে, দেবী সিংহ বা দেব সিংহ, তাহলে আর তার সঙ্গে যদি কীর্তি সিংহও থাকে, তাহলে কোনটা করব? সাধারণত যেটা উত্তর হবে এক্ষেত্রে সেটা হচ্ছে যে সেটা হলো সময় অনুযায়ী, তো এক্ষেত্রে হচ্ছে যে দেবী সিংহটাই হবে, কারণ তিনি কীর্তি সিংহের আমলে পৃষ্ঠপোষকতা করেছিলেন এটা জানা যায় না। শিব সিংহের কিন্তু সভাসদ তিনি ছিলেন, কীর্তি সিংহের ছিলেন, কিন্তু তার আমলে রাজপণ্ডিত রূপে নিযুক্ত হয়েছিলেন, যেখানে পৃষ্ঠপোষক মানে রাজবংশের কীর্তি এগুলো তিনি লিখেছিলেন আর কি, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। দেবী সিংহের কথাটাই আগে আসবে, প্রথমটা। যেহেতু এগুলো ভীষণভাবে মধ্যযুগীয় কাব্য, তো মানে এখানে কোথাও আমরা এতেও দেখবে ওই সব জায়গায় শিব সিং, সুকুমার সেনও কিন্তু সব জায়গায় শিব সিংহের কথাই বলে গেছে, সেরকম ভাবে ডিটেলে যে তিনি। হ্যাঁ ম্যাম, মানে খুব ওই মধ্যযুগের কাব্য, ওই শঙ্করী প্রসাদ বসুর বইটা আমি দেখছিলাম। হ্যাঁ, উনিও তাই আর বলেছেন। তার সঙ্গে সব সত্যগিরি। জায়গাতে আমি এটাই হ্যাঁ, বলছি, সত্যগিরি, সুকুমার সেন। সব জায়গায় আমি কিন্তু পড়েছি আজ অব্দি শিব সিংহের কথা, না তো সেখানে কীর্তি সিংহ ছিল, না তো সেখানে মানে এরা অলংকৃত করেছিল, কিন্তু সর্বপ্রথম হিসেবে শিব সিংহের কথাটাই বেশি আসে। হ্যাঁ, মানে উনি তো শিব সিংহের একদম পুরো ইম্পর্টেন্ট একজন সভাসদ ছিলেন, কিন্তু উনি দেবী সিংহের সময়কালে ওনারই পৃষ্ঠপোষকতায় প্রথম কাব্য লেখা শুরু করেছিলেন, ওনারই অনুরোধে। সেটা হচ্ছে 1400 খ্রিস্টাব্দে হ্যাঁ ভূপরিক্রমা।
আছে, এটা তোমাদের লিস্টেও আমি আগের বার দিয়েও দিয়েছিলাম। এই যে দেব সিংহ, এই লিস্টটা ধরে 1400, একদমই তাই। কিন্তু ওই শিব সিংহকেই বেশি ধরা হয়, বাদ বাকিরা তো ওনার মানে গুরুত্ব দেননি সেভাবে এনাদেরকে। যাই হোক, এটা দেখবে একটু। আর হচ্ছে যে সাধারণত বিদ্যাপতি থেকে আর যেটা দেয়, ওনার পদগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। আর যেটা হচ্ছে যে উনি হচ্ছেন পূর্বরাগ, এবং পূর্বরাগের পদে ওনার অবশ্যই কৃতিত্ব রয়েছে এবং অভিসারের পদে কৃতিত্ব রয়েছে, কিন্তু মাথুর আর ভাব সম্মেলনের পদে বিদ্যাপতি হচ্ছে সব থেকে অদ্বিতীয়। তাহলে শ্রেষ্ঠত্ব হচ্ছে মাথুর, মাথুরে তো হচ্ছে শ্রেষ্ঠত্ব, এছাড়া পূর্বরাগ আর হলো অভিসার, অভিসারে তো গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব। এই দুটো পদেও তার উল্লেখ। ম্যাম বলছি প্রার্থনা হবে না? মাথুর ভাবোল্লাস আর প্রার্থনা। প্রার্থনাও হবে। প্রার্থনাও হবে, কিন্তু ওই প্রার্থনাটা বেশিরভাগ জায়গায় প্রার্থনার পদে উনি শ্রেষ্ঠত্ব রয়েছে, এটা ঠিক কথা, ভুল নয়। আচ্ছা, এবারে যেটা ও ম্যাম তাহলে আর বাদ গেল সবগুলোতেই তো শ্রেষ্ঠ? না, সবগুলোতে শ্রেষ্ঠ নয়। মাথুর ভাব সম্মেলন আর প্রার্থনার পদে শ্রেষ্ঠত্ব, পূর্বরাগ আর অভিসারে শ্রেষ্ঠত্ব নয়। এই দুটোতে ওনার কৃতিত্ব আছে। তিনি এই দুটো পদে যে এই দুটো পর্যায়ে যে পদগুলো লিখেছিলেন তাতে কৃতিত্ব আছে, সেগুলো ভালো মানে জনপ্রিয় হয়েছিল, বাট শ্রেষ্ঠত্ব নয়, আমি বলে দিচ্ছি সব। এবার একে একে আসি, সেগুলো বলছি। যেমন আমরা পূর্বরাগের পদে চণ্ডীদাসের পাই, তেমনি পূর্বরাগের পদে বিদ্যাপতিকেও পাই, ঠিক আছে? কিন্তু চণ্ডীদাস হচ্ছে শ্রেষ্ঠ, বিদ্যাপতি কিন্তু শ্রেষ্ঠ নয়। তার কারণ হচ্ছে তার রাধা অনেকাংশেই, আগেই বলেছি যে যেহেতু তিনি রাজসভায় অলংকৃত করেছিলেন, সেই জন্য তার রাধার মধ্যে আমরা সেই বিদগ্ধ মনোরঞ্জন, একটা যে সূক্ষ্মতর মানে কোথাও মানে তার মধ্যে অনেক একটা ভারী ব্যাপার, তার রাধা কোথাও যেন সংস্কৃত সাহিত্যের নায়িকাদের মতো আর কি, ঠিক আছে? সেই জাতীয় তার মধ্যে আমরা দেখতে পাই, এই কারণে তার শ্রেষ্ঠত্ব ছিল না। এবং সেখানে আমরা যদি চণ্ডীদাসের রাধাকে দেখি, চণ্ডীদাসের রাধার মধ্যে কি ছিল? একটা গ্রামীণ রাধা, যে ছিল যোগিনী, তাই না? সেই যোগিনী যার মধ্যে একটা সারল্য ছিল, যার মধ্যে একটা লাবণ্যময়ী রূপ ছিল, যার মধ্যে একটা চঞ্চলতা, আমরা যে মানে একটা একটা তরুণ চঞ্চলতা ব্যাপার ছিল, সারল্য ছিল, এক কথায় বলতে পারি। তো তার প্রেমটা সম্পূর্ণ আলাদা, এই কারণেই চণ্ডীদাসের রাধা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। চণ্ডীদাসের রাধা এই কারণেই তার শ্রেষ্ঠত্ব। আচ্ছা, এখানে এই যে আমি দিয়ে দেবো নোটটা, এখানে যে কাব্যের নামগুলো রয়েছে, কোনটা ভূপরিক্রমা তার সাল এবং কোনটা তার পৃষ্ঠপোষকতা কে করেছিলেন, মানে কার তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন, বিদ্যাপতি, কোন রাজার রাজসভায় গিয়ে তিনি কাব্যটি রচনা করেছেন, সেটা লিখতে হবে। এখানকার মধ্যে আমি সাজেশন দেব না, কিন্তু এখানে সবগুলোই পড়তে হবে। তার মধ্যে আমি বলে দিচ্ছি তবু, ভূপরিক্রমা যেগুলো আগে আগে করবে, কীর্তিলতা, পুরুষ পরীক্ষা, কীর্তি পতাকা, তারপরে হচ্ছে গঙ্গা বাক্যাবলী, দান বাক্যাবলী, আর শৈব সর্বসহা। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, গঙ্গা বাক্যাবলী, দান বাক্যাবলী, এগুলো ভালো করে, ঠিক আছে? যেগুলো যেগুলো থাকবে।
ভিভিআই। এগুলো কিন্তু আগে পড়ে ফেলবে, নোটটা আমি দিয়ে দিচ্ছি আজকে রাত্রেই দিয়ে। তো দুর্গা ভক্তি তরঙ্গিনী, এটাও পড়বে। এই যে রাধাকৃষ্ণ প্রেম বিলাস এবং কলা কৌতূহলের কবি, তাই তাকে অভিনব জয়দেব বলা হয়। তিনি সুমধুর পদাবলী রচনা করেছেন, তাই তাকে মৈথিলি কোকিল বলা হতো। এই জায়গাগুলো। কীর্তিলতা অবহট্ট ভাষায় লেখা। ভূপরিক্রমা সংস্কৃত ভাষায়। কীর্তি পতাকাও। হ্যাঁ, এই জায়গা। তার পদ সংকলন করেছিলেন জগবন্ধু ভদ্র। তার পদ সংকলন করেছিলেন জগবন্ধু ভদ্র। ঠিক আছে, এই জায়গায় যেগুলো যেগুলো অ্যাড করতে হবে আমি করে দেবো। আগে আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে যে পদগুলো আমাদেরকে পড়তে হবে সেই পদগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো, সেই পদগুলোকে বুঝিয়ে দিতে হবে না শুধুমাত্র পদগুলো দেব, নামগুলো দেব আর এটা? ও ম্যাম, পদের মাঝখান থেকে কি প্রশ্ন আসবে নাকি? হ্যাঁ, দিয়েও দিতে পারে, কোনো তো ঠিক ঠিকানা নেই। দেবে না সেরকম, এতখানি এ করবে না। তাহলে ম্যাম পদের প্রথম লাইনগুলো মুখস্থ রাখলে হবে না? না না, কিছু কিছু ইম্পর্টেন্ট পদ রয়েছে যেগুলোর মধ্যখান থেকেও দিয়ে দেয়। শুধুমাত্র প্রথম লাইনটা করলে হবে না, পুরো পদটা পড়ে যেতে হবে। আচ্ছা, যেমন যে যে পদগুলো করতে হবে সেই সেই পদগুলো আমি অবশ্যই তোমাদেরকে দেব। আর তোমাদেরকে তবু বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট এই জায়গা থেকে আগে আমরা এতে যাই। আচ্ছা, প্রথমে আমরা পূর্বরাগের পদে যাব। ঠিক আছে, পূর্বরাগের পদ হচ্ছে যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি। এই পদটা যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, এই পদটা। তাহা তাহা বিজুড়ি চমকময় হতি। তাহা তাহা বিজুড়ি চমকময় হতি, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে দর্শনের একটা পূর্ব পদ। ঠিক আছে, এই পূর্বরাগের একটা পদ এটা, যেখানে কৃষ্ণ বলছেন যে তার তন্বী রাধার, তিনি তো রাজসভার কবি, তো সেই জায়গায় দেখো যে তার সারা শরীর থেকে যেন বিদ্যুৎ চমকিত হচ্ছে। এই যে একটা রাজসভার যে একটা অলংকার, যেটা তার কাব্যের মধ্য দিয়ে উঠে এসেছে, তিনি তার শরীরের একটা বর্ণনা দিয়েছেন, সেটাই বলতে চাইছেন। কৃষ্ণ সখীকে সম্বোধন করে বলছেন কোন সুন্দরী যেন তার সহচরীদের সঙ্গে মিলে কৃষ্ণের জীবন নিয়ে খেলছেন।
সেই জায়গাগুলো এত সুন্দর বর্ণনা দিয়েছেন, যেখানে একটা রূপমুগ্ধতা রয়েছে এই পথটার মধ্য দিয়ে, যেখানে যাহা যাহা অরুণ চরণ চল চলই, তাহা তাহা উছলই কালিন্দী হিলই, এই পথটা। কিন্তু সাধারণভাবে আমরা ওই যাহা যাহার প্রথম দুটো লাইনই বেশিরভাগ ক্ষেত্রে দেখি, এই দুটো লাইনই তুলে দেয়, যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুড়ি চমকময় হতি। এটা হচ্ছে একটা পূর্বরাগের পদ। ওকে, বিদ্যাপতির লেখা। এর প্রভাবেই বিদ্যাপতিরই আরেকটা পদ ছিল, যেটা হচ্ছে জহা জহা পদ যুগ ধাই, এইটার প্রভাবেই তিনি এটা লিখেছিলেন। জহা জহা পদ যুগ ধাই, এইটার প্রভাবেই তিনি এই কবিতা এই পদটি লিখেছিলেন। এবার হচ্ছে বিদ্যাপতির বিখ্যাত অনুরাগের পদ। বিদ্যাপতির বিখ্যাত অনুরাগের পদ, সেটা হচ্ছে হাত থক দর্পণ মা থক ফুল। এই কবিতার এই পদটা থেকে, সরি কবিতা বলছি খালি, পদ থেকে, এটা অনুরাগের, হ্যাঁ, এই অনুরাগের পদটা কিন্তু, এটার কিন্তু সব জায়গা থেকে লাইন থেকে প্রশ্ন আসে। কেন বলছি? হাত হক দর্পণ মা থক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল। সাধারণত এই প্রথম লাইনটা বেশি আসে, তারপর তৃতীয় লাইন থেকে প্রশ্ন আসে, হৃদয়ক মৃগমদ গিমক হার, দেহক সরবশ গেহক সার। এই লাইনটা থেকে প্রশ্ন আসে। এই প্রথম লাইন এবং তৃতীয় লাইন, এই দুটোই গুরুত্বপূর্ণ, যেটা এটাও অনুরাগ পর্যায়ের পদ, যেখানে বিদ্যাপতির অন্যান্য অনুরাগের পর্যায়ে যেমন একটা চাতুর্য রয়েছে, এই পদে কিন্তু সেটা নয়। এখানে রাধা, এখানে মনে হচ্ছে মানে তার মনে হয়েছে কৃষ্ণ যেন তার হাতের দর্পণ, মাথার ফুল, ঠিক আছে, মা থক ফুল, মাথার ফুল, আবার চোখের কাজল, ওই যে নয়নক অঞ্জন, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, মানে হচ্ছে মুখের পান, মুখে চোখের কাজল, তার হচ্ছে মুখের পান। তারপর হচ্ছে হৃদয়ক মৃগমদ, মানে হৃদয়ের মধ্যে সে যেন লেগে আছে গিমক হার, গিমক হার মানে হচ্ছে গলার হার, গলার হার, ঠিক আছে, দেহক সরবশ মানে দেহের সর্বস্ব। আবার এখানেই বলছে পাখিক পাখ মিনক পানি, মিনক পানি মানে হচ্ছে মাছের জল যেটাকে বলা হয়। তো এখানে রাধার মনে হয়েছে যে শ্রীকৃষ্ণ তার সবকিছু, সেই সেই অনুরাগিনী রাধার কথা এখানে বলা হয়েছে। এই প্রেম যেন কি বলবো, একটা মানে একটা জাদুকাঠির মতো, ঠিক আছে, এখানে প্রকৃতির অসাধারণ এখানে একটা বর্ণনা দেওয়া আছে। এটা হলো অনুরাগ পর্যায়ের পদ। এইটার কিন্তু তাহলে প্রথম লাইন এবং তৃতীয় লাইন দুটোই গুরুত্বপূর্ণ। তিন হচ্ছে, কারণ ভয়ের কোনো কারণ নেই, সবকটা পদই দিয়ে দেবো। আচ্ছা, অনেকে যেটা মনে করে, অনেকে যেটা মনে করে যে যেটা হচ্ছে সখী কি পুছসি অনুভব মই, এটা হচ্ছে অনুরাগের পদ। কিন্তু অনেকে বলে যে এখানে কবি বল্লভ, এই পদের যে ভণিতা, সেখানে কবি বল্লভের নাম করা আছে, ঠিক আছে, কিন্তু অনেকে মনে করে যে এই কবি বল্লভ আর কেউ নয়, তিনি হচ্ছেন বিদ্যাপতি। সখী কি পুছসি অনুভব মই, এটাও হচ্ছে অনুরাগের পদ, বিদ্যাপতি বা কবি বল্লভ।
একটা রসোদ্গারান্তে অনুরাগের পদ, যে রাধা তার সখীর কাছে কৃষ্ণের প্রেমের অনুভূতির কথা বলছেন, তিনি কৃষ্ণের প্রেম যেন ব্যাখ্যাই করতে পারছেন না, কারণ এই প্রেম প্রতি মুহূর্তেই রাধার মনে হয়েছে একটা নতুন নতুন কি বলবো, প্রতিটা মুহূর্তে যেন নতুন ভাবনা নিয়ে তার কাছে আসে। ঠিক আছে, প্রতি মুহূর্তে যেন সেই প্রেম নতুন হয়। তিনি যতবারই শ্রীকৃষ্ণকে দেখেছেন, কৃষ্ণের রূপ প্রত্যক্ষ করেছেন, ততবারই তার মনে হয়েছে যে না, এটা একেবারে যেন একটা নতুনত্ব ভাবে তার কাছে প্রতিফলিত হয়েছে, নতুনত্ব ভাবে তার কাছে প্রতিফলিত হয়েছে। তাহলে এটাই মনে হয়েছে তার কাছে সব সময় যেন নতুন ভাবে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, তো সখী কি পুচ্ছসী অনুভবময়, এই কাব্যের মধ্যে আমরা কিন্তু সেটাই দেখতে পাই। তিনি শ্রীকৃষ্ণের মধুর বাণী বহুবার কানে শুনতে পাচ্ছেন, তাকে দেখেও তার যেন তৃপ্তি হচ্ছেন না, তিনি বারবার তাকে মনে হচ্ছে তিনি যেন নতুন রূপে দেখছেন। এইভাবে এটা একটা বিদগ্ধ রস, এই কাব্যের মধ্যে একটা বিদগ্ধ রস রয়েছে। আবার আমরা দেখি যে এই কাব্যটি কবি বল্লভের না বিদ্যাপতির, এটা নিয়ে একটা সংশয়ও রয়েছে। সতীশচন্দ্র রায় বলে একজন পদকল্পতরুর একজন সম্পাদক ছিলেন, সতীশচন্দ্র রায়, বৈষ্ণব পদাবলীর যে বই পদকল্পতরু, তিনি আবার বলছেন এটা বিদ্যাপতির নয়। তার কারণ হচ্ছে এখানে বনিতায় তো কবি বল্লভের নাম রয়েছে, কিন্তু শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছে অনুরাগের এই যে লেখাটা, এই যে এত সুন্দর, এটা একমাত্র বিদ্যাপতি বলেই এটা সম্ভব হয়েছে। ঠিক আছে, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, এই পথটা হচ্ছে বিদ্যাপতি। ঠিক আছে, এরকম ভাবে দুজনের মধ্যে একটা একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে। আচ্ছা, এবারে হলো নেক্সট পদ যেটা বলবো, সেটা হচ্ছে বিদ্যাপতির অভিসারের পদ। সেটা হলো নব অনুরাগিনী রাধা কিছু নাহি জানে বাধা। এটা যে খুব একটা গুরুত্বপূর্ণ তেমন নয়, এখানে একটা লাইন রয়েছে যেটা হচ্ছে প্রেমক আয়ুধে কাটো বিদ্যাপতি মতি জানো আর কি। ঠিক আছে, ওই বিঘিনী বিথারিত বাটো প্রেমক আয়ুধে কাটো, ওই লাইনটা গুরুত্বপূর্ণ। আর এর অনেকগুলো লাইন আছে গুরুত্বপূর্ণ, এই যে সখী কি পুচ্ছসী অনুভবময়, এর মাঝখানের একটা লাইন রয়েছে, কত মধু যামিনী রভসে গোয়াইল না বুঝলো কইছন কেন। এই লাইনগুলো, এই যে মধ্যখানের লাইন মানে গুরুত্বপূর্ণ পদগুলো থেকেই আসবে, মানে যেগুলো উল্লেখযোগ্য নয় সেগুলো থেকে আসবে না। যেমন এই পরেরটার কথা বলছি, নব অনুরাগিনী রাধা কিছু নাহি জানে বাধা, এটা যে খুব একটা আসে তা নয়, এটা অভিসারের পদ। নব অনুরাগিনী রাধা কিছু নাহি জানে বাধা। এটা অভিসারের পদ, বিদ্যাপতির লেখা। ঠিক আছে, আচ্ছা পরের পদ, পরের পদের মধ্যে হচ্ছে পরে যেটা গুরুত্বপূর্ণ পদ, সেটা হচ্ছে যে অভিসারের পর সেভাবে আমরা যে গুরুত্বপূর্ণ পদ আমরা দেখতে পাই বিদ্যাপতির, সেটা একদম গিয়ে ওই প্রার্থনা এইগুলোর মধ্যেই আমরা বেশি গুরুত্বপূর্ণ পদ দেখতে পাই। ঠিক আছে, মধ্যখানে সব উল্লেখযোগ্য পদগুলোই চণ্ডীদাস, গোবিন্দ দাস বা জ্ঞানদাসের।
মধ্যখানে যে পদগুলো আমরা দেখতে পাই। এবার আমরা আসছি মাথুর, যেখানে তার শ্রেষ্ঠত্ব। অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক ও নরি নেল। এই যে পদটা, এটা শুরুর লাইন কিন্তু এইটা, কিন্তু পরীক্ষায় আসে কোনটা? 5 নম্বর পদ, যেটা মাথুরের পদ। এটা হচ্ছে অব মথুরাপুর। অব মথুরাপুর মাধব গেল, এটা হচ্ছে পদের প্রথম লাইন। এটা কিন্তু মাথুরের পদ, বললাম বিদ্যাপতির লেখা। কিন্তু আমাদের পরীক্ষায় যেটা গুরুত্বপূর্ণ আসে সেটা হচ্ছে শূন্য ভেলো মন্দির, শুনো ভেলো নগরী, শুনো ভেলো মন্দির, শুনো ভেলো নগরী, শুনো ভেলো 10 দিশ, শুনো ভেলো সগরী। ঠিক আছে, অর্থাৎ মন্দির শূন্য হলো, চতুর্দিক নগর সেটাও শূন্য হলো, 10 দিক শূন্য হলো, সবকিছুই শূন্য হয়ে গেল, সেটাই বলা হয়েছে। এটা বিরহ পর্যায়কে বৈষ্ণব অলঙ্কার শাস্ত্রে 3টে ভাগে ভাগ করেছেন। একটা শ্রীকৃষ্ণ চলে যাবেন এমন অবস্থা, তিনি চলে যাচ্ছেন এমন এমন একটা অবস্থা, আর তিনি চলে গেছেন এমন একটা অবস্থা। তাহলে তিনি যাবেন তখন বিরহ হচ্ছে, তিনি চলে গেছেন তেমন একটা বিরহ হচ্ছে, আর তিনি চলে যাচ্ছেন সেই সময়টাতে একটা বিরহ হচ্ছে। সেই মুহূর্তে কিন্তু এই পথটা রচিত হয়েছে, যে চতুর্দিক থেকে কি হচ্ছে, যে যেখানে রাধার সঙ্গে তার ব্যক্তিগত বেদনা তো মানে মিশ্রিত হয়েছে। রাধার কাছে মনে হচ্ছে শ্রীকৃষ্ণ নেই, যেন বৃন্দাবন চতুর্দিকটা অন্ধকার লাগছে। অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক্য হরি নিল। গোকুল মানিক্য হরি নিল মানে চতুর্দিকে কৃষ্ণবিহীন সবাই, শুধুমাত্র রাধা নয়, তার সমস্ত সহচরীরাও কিন্তু চোখের জল ফেলছে। তাদের পূর্ব মিলনের যে সুখ স্মৃতি, তাদের যা কিছু সবকিছু তাদের মনে পড়ছে। এইভাবে চতুর্দিকে বেদন মানে রাধার বিরোহিনী, রাধার মনে যেন সবকিছু মনে পড়ছে, তারা সবকিছু যেন জাগিয়ে তুলছে, এই জায়গাটা মনে হচ্ছে। এটা হলো সেই পথটা। তো এই সেই পথটার আমি বললাম ওই মাঝখানের লাইনটা যেটা ছিল, যেটা হচ্ছে শুনো শুনো ভেলো মন্দির, শুনো ভেলো নগরী, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আর এর পরের লাইনটাই আছে যে শুনো ভেলো 10 দিশ, শুনো ভেলো সগরী, এই লাইনটা গুরুত্বপূর্ণ, মনে থাকে। আর এর পরে আরেকটা পদ আছে, ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়, সজল নয়ন করি পিয়া পথ হেরি হেরি। ঠিক আছে, এটাও বিদ্যাপতির লেখা, মাথুরেরই পদ। কিন্তু এর পরের পদটা গুরুত্বপূর্ণ, এর পরের পদটা পরীক্ষায় আসে। সেটা হচ্ছে, এখানে লেখা আছে কতগুলো পদ, কিন্তু এগুলো কম লেখা আছে। যেমন হচ্ছে হরি গেও মধুপুর হাম কুলো বালা, হরি গেও মধুপুর হাম কুলো বালা, বিপথে পড়লো জয়ীছে মালতী। এই কবিতার লাইনটা, এটাও মাথুরের পদ, যেখানে কৃষ্ণ বিরহ অবস্থায় রাধার মনে হয়েছে, তিনি তার সখীকে বলছেন যে কৃষ্ণ মথুরায় চলে গেছেন, মানে তার চলে যাওয়ার পরে, বললাম না 3টে ভাগে ভাগ করেছেন, তখন তার মনে হচ্ছে যে তিনি যেন বিপথে পড়ে আছেন, তার যেন কি বলবো, কৃষ্ণবিহীন তার দিন রাত সবটাই যেন অন্ধকার লাগছে, কেমন করে যে কাটবে এই দুঃখ যেন কাটছেই না। তিনি বলছেন যে তার এই দুর্দিন যেন অল্প দিনের জন্য থাকে, এটার কথাই বলা হয়েছে এই পথটা। কি কহসি কি পুছসি শুনো প্রিয় সজনী, কৈছনে বঞ্চব ইহ দিন রজনী, এই লাইনটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পদ, বিরহের পদ। কোনটা? এ সখী হামারি দুঃখেরও নাহিও, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, ঝম্পি গণগড় ঘনগড় জন্তি সন্ততি ভুবন ভরি বড়ি খন্তিয়া, এই লাইনটা। বিদ্যাপতি কহ
কইছে গঙাইবি হরি বিনে দিন রাতিয়া, এই লাইনটা। হে সখী হামারি দুঃখেরও নাহিও, এটা বিরহের পদ। এই যে এটা আগেই বলে দিয়েছি। তারপর গুরুত্বপূর্ণ হচ্ছে এই পদটা, এটাও মাথুরের পদ। অঙ্কুর তপন তাপে যদি জারব। আমি তোমাদেরকে আমি এই জায়গাটা না প্রিন্ট করে দেব না, তোমাদেরকে আমি এটা আমার দাগ দেওয়া অংশ থেকে দেব, তাহলে দাগগুলো থাকবে মাঝখানে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো এগুলো ইম্পর্টেন্ট লাইন। সেটা সুবিধা হবে না বেশি দাগ দিয়ে দিই যদি? হ্যাঁ ম্যাডাম। মানে টাইপ করে না দিয়ে যদি আমি মানে প্রিন্টেড দিই আমার দাগ দেওয়া অংশগুলো থেকে, তাহলে আমার মনে হয় সেগুলো সুবিধা হবে তোমাদের করতে। চন্দন তরু জব সৌরভ ছোড়ব, এই মধ্যখানের এই লাইনটা গুরুত্বপূর্ণ এই পদে। এই যে অঙ্কুর তপন তাপে, ত্রিপদীতে লেখা, ডান দিক বাম দিক ডান দিক মধ্যখানে। চন্দন তরু জব সৌরভ ছোড়ব, শশধর বড়ি খবর আগি। এই লাইনটা এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওই অঙ্কুর তপন তাপে জারব কি করব বাড়িদ মোহে, এই মেহে সরি, এ নব যৌবন বিরহে গঙ্গাইব কি করব সো পিয়া লেহে, ওই লাইনটা গুরুত্বপূর্ণ। এ নব যৌবন বিরহে গঙ্গাইব কি করব সো পিহা লেহে, পড়তে হবে কিন্তু কিচ্ছু করার নেই, বারবার পড়তে হবে। যেই নব যৌবন যদি বিরহেই কাটাতে হয়, রাধা বলছে, তাহলে আমি কি করব? যদি আমি প্রিয়তমের ভালোবাসা থেকেই যদি বঞ্চিত হই, বলছে যেমন সূর্যের উত্তাপে যেমন অঙ্কুর মানে যে বীজ যেটা সেটা যেমন পুড়ে যায়, তারপর জল ভরা মেঘে, মানে তাহলে আর কি হবে? এই যে দুরাশা ঘটেছে, এত দুরাশা, মানে তার যে শ্রীকৃষ্ণের নাম করে তিনি কি বলবো কি দিন এলো তার, তিনি এটাই বলছেন যে তার বোধহয় সবকিছু কি বলবো যেমন প্রচন্ড মানে শুষ্ক অবস্থায় গরম অবস্থায় সবকিছু যেমন শুকিয়ে যায়, তো তার মনে হয়েছে তার জীবনের সবকিছু যেন এরকম ভাবেই শুকনো হয়ে যাচ্ছে, সবকিছুর গন্ধ চলে গেছে, ফুলের যে চন্দনের যে গন্ধ সেটাও চলে গেছে। রাধার প্রতি শ্রীকৃষ্ণের বিমুখতা কেন কেন আমার ভাগ্যেই এটা হচ্ছে, এই পদের মধ্য দিয়ে বিদ্যাপতি সেটাই বোঝাতে চেয়েছে। আগে পড়বে তারপর আমাকে যেখানে যেখানে অসুবিধা আবার বলবে। যেমন পিয়া জব আওব এ মঝু গেহে, এই লাইন এই পদটা। এটা কিসের পদ? এটা হচ্ছে ভাবোল্লাস আর মিলনের পদ, ঠিক আছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা বই পাওয়া যায়, বৈষ্ণব পদাবলীর টেক্সট বই, যেটা কারোর কাছে আছে বইটা? হ্যাঁ ম্যাম আছে। ঠিক আছে, ওটা তো পাশে রেখো, আর আমি এটা দিয়ে দেবো নোটটা, তাহলে এক জায়গায় থাকবে, প্রিন্ট বের করে নিলে সুবিধা হবে, কারণ সবগুলো তো লাগে না, অত খোঁজাটাও খুব মুশকিল। মানে ওখানে সব মিক্সড করে দেওয়া আছে। এই পদটা পড়বে। তারপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পদ এই অংশের, আজু রজনী হাম ভাগে পোহাইলু,
এটার কিন্তু প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসবে। যেমন জীবন যৌবন সফল করি মানলু 10 দিশ ভেলো নিরদন্দা, এই লাইনটা থেকেও প্রশ্ন আসে। আবার প্রথম লাইনটা থেকেও প্রশ্ন আসে যে আজু রজনী হাম ভাগে পোহাইলু পেখলু পিয়া চন্দ পিয়া মুখ চন্দ। এই যে আজু রজনী হাম ভাগে পোহাইলু, এটাও কিন্তু ত্রিপদীতে লেখা, বাম দিক ডান দিক মধ্যখান, ভাবোল্লাসের পদ, ঠিক আছে। এখানেও সেটাই বলছি যে এখানে রাধা নিজে তার জীবন যৌবনে মনে করেছে যে সফল, বলছে কৃষ্ণের বিরহ থাকতে থাকতে তার সবকিছু, মানে বিরহ থাকতে থাকতে তার চতুর্দিকটা যেন শূন্য হয়ে গিয়েছে, এখন তার সবকিছুই আনন্দময় বলে মনে হচ্ছে, নিজের দেহকে আজ তিনি দেহ বলে মানতেন, এটাই। এটাই তার মনে হচ্ছে। কৃষ্ণের প্রতি রাধার প্রেম যেন চির পুরাতন, কিন্তু তবুও রাধার প্রেমকে এখানে কবি নবপ্রেম বলেছেন, আদি। অ্যাকচুয়ালি বিদ্যাপতি যে তার পদগুলো লিখেছেন তিনি সেখানে কিন্তু মানে আদি ধারারই তিনি প্রবক্তা, তিনি বৈষ্ণব পদাবলীর সেই ধারাকেই তিনি লিখেছেন, কিন্তু কথাটা হচ্ছে সেই কারণেই তাকে ওই অভিনব জয়দেব, মানে জয়দেবের রীতিটাকেই তিনি তার কাব্যে সংস্কৃত রীতিকেই বজায় রেখেছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে তবুও এখানে শ্রীরাধিকা তার যে পদগুলোর মধ্য দিয়ে তিনি বলেছেন, মানে শ্রীরাধিকা যেন বারবার করে শ্রীকৃষ্ণের প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন রূপকে পেয়েছে, এই লাইনটা। তারপরে হচ্ছে এই প্রথমটাও ইম্পর্টেন্ট, তা তোলো সৈকত বাড়ি বিন্দু সম, এখনো আসিনি। তারপরে যে কি কহবরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দির মোর, এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই পদটা। কি কহবরে সখী, আমি এখানে লিখছি, যখন ভিডিওটা দেখবে, ক্লাসের ভিডিওটা যখন নোটটা দেবো তার সঙ্গে মিলিয়ে নেবে যে সবগুলো গেছে তো। কি কহবরে সখী আনন্দ ও, এই লাইনটা, এইটা গুরুত্বপূর্ণ। এটাও হচ্ছে, এটা কিসের, এটা ভাবোল্লাস পর্যায়ের ঠিকই, কিন্তু এটা বিপ্রলম্ভ শৃঙ্গার, মানে বিরহ জনিত, যেটা আমি বলছি সম্ভোগে বলেছিলাম মিলন, আর বিপ্রলম্ভতে বলেছিলাম বিরহ, এটা কিন্তু মিনিং গুলো জেনে রাখতে হবে। মাধব বহুত মিনতি করি তোই, প্রার্থনা বিষয়ক পদ, এই যে গুরুত্বপূর্ণ ভিভিআই, এর প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। ওই যে এর পরের লাইনেই আছে, দেই তুলসী তিল এ দেহ সমর্পিলু দয়া জনি জনু ছড়বিময়, ছড়বিময়, এই লাইনটা। তুহু জগন্নাথ জগতে কহায়সী জগ বাহির নহ মুই ছাড়, এই লাইনটা। যে যে আমাকে দয়া করে ছেড়ে যেও না, ত্যাগ করো না, যখন তুমি বিচার করবে দোষের হিসেব করতে করতে গুণের লেশও পাবে না, এটাই বলতে, গণইতে দোষ, এটার কথাই বলা হয়েছে। এটা শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের কাছে মৈথিলি ভাষায় যেখানে কি হচ্ছে প্রার্থনার পদগুলো তিনি রচনা করেছেন, তিল তুলসী দিয়ে নিজের দেহকে মাধবের কাছে তিনি সমর্পণ করছেন। তাতল সৈকতটা বলেছি, এটা গুরুত্বপূর্ণ। এই অবধি আগে করো বিদ্যাপতি সম্পর্কে, প্রশ্নগুলো এখন দেখার দরকার নেই, আগে এমনি পড়ো, নোটটা আগে দিই আমি মেলাই, তারপর এমসিকিউ পড়ে। এমসিকিউ আমি যেমন পরীক্ষা নিই সেগুলো দেখে এমসিকিউ বেশি করে প্র্যাকটিস করি, এটা আমি তবু দেখে নেবো এগুলো একবার, ঠিক আছে। মুকুন্দ চক্রবর্তীটা চেক করে দিতে হবে, ওগুলো চেক করে দেবো, আগে নোটটা দিয়ে দিই তারপরে। বলো, কারোর কোনো জায়গায় অসুবিধা হয়েছে, কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম, হ্যাঁ বলো।
বলছি পদগুলো সম্পূর্ণরূপে দেবেন তো? হ্যাঁ, পুরোগুলো সব, পুরোটা। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, তোমরা শুধু মিলিয়ে নেবে, ঠিক আছে? পদগুলো আগে ভালো করে পড়বে, আর মিনিং গুলো তখন একটু একটু, মিনিং গুলো তো আসবে না, তোমাদের তো ওরকম কোনো পদ দেওয়া নেই, তো তখন আমি একটু একটু করে বোঝার জন্য পাশে লিখে রাখলেই হবে। আগে মুখস্থটা করে ফেলবে।